This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের থেকেও ভবানীপুর আমার কাছে সহজ। আলিপুরে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে শোরগোল। তাহলে কি নন্দীগ্রামের পর 2026-এ নতুন ব্যাটলফিল্ডে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে? সেই ইঙ্গিতই কি দিলেন বিরোধী দলনেতা? জল্পনা রাজনৈতিক মহলে। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। একটা কথা বলতে অভ্যস্ত, ভেবে দেখে না যে কথাগুলো মানে কি হয়। নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোখে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সহজ আসন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিসের ইঙ্গিত দিলেন তিনি? আগামী নির্বাচনে কি নতুন কোনো ব্যাটলফিল্ড বেছে নিতে পারেন শুভেন্দু? আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই দাঁড়ান না কেন সবটাই তার জন্য সহজ সিট। শুভেন্দুবাবু ভেবে দেখুন কোথা থেকে দাঁড়াবেন। 80% অমুসলিম ভোট, তার সঙ্গে লোকসভা ভোটের পরিসংখ্যান, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা কমেছে, বিজেপি অনেকাংশে বেড়েছে। এই দুই এর ফলাতেই তৃণমূলকে বিদ্ধ করা যাবে, তেমনটাই মনে করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। সে দায়িত্ব আমাকে দিলে আমি পালন করব, আমাদের ডায়ে বাঁয়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। আগামী নির্বাচনে বিজেপি যে হিন্দুত্বের পথেই হাঁটবে সেই ইঙ্গিত সন্দেশখালী থেকেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই আঙ্গিকে দেখলে পরিসংখ্যান বলছে নন্দীগ্রামে যেখানে 65% হিন্দু ভোটার, সেখানে ভবানীপুর বিধানসভায় অমুসলিম ভোটার সংখ্যা প্রায় 15% বেশি, অর্থাৎ 80% অমুসলিম ভোট রয়েছে সেখানে। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি, 3টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল কংগ্রেস। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 73 নম্বর ওয়ার্ডে শাসক দলের লিড ছিল মাত্র 279। তবে ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ড এবং মুসলিম অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ডে সর্বাধিক লিড পেয়েছিল তৃণমূল। এই 3টি ওয়ার্ডের প্রাপ্ত ভোট ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সামগ্রিকভাবে এগিয়ে দিয়েছিল শাসক দলের প্রার্থী মালা রায়কে। এর পাশাপাশি এই কেন্দ্রে অবাঙালি ভোটাররাও বড় ফ্যাক্টর। তাই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে হিন্দু ঐক্যের ডাক দেওয়া বিজেপি সেই অঙ্কেই ভবানীপুরে বাজিমাত করার কথা ভাবছে। ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি, আরজিকর পরিস্থিতি এবং তার অনুবর্তী পদক্ষেপ হিসেবে যে সদস্যতা অভিযানে ভবানীপুর থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বলতে পারি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তুল্যমূল্য সদস্যতা হয়েছে। ভবানীপুর সহজ না নন্দীগ্রাম সহজ, এগুলো কোনো কথা নয়। নির্বাচন নির্ভর করে সমসাময়িক অবস্থার উপরে, যে ব্যক্তি সে দাঁড়িয়েছে তার কাজের উপরে। 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে জিতে বিধানসভায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হন 2016 সালের বিধানসভাতেও, কিন্তু 2021-এ তিনি নন্দীগ্রামে লড়াই করার সিদ্ধান্ত নেন। কিন্তু সম্মুখ সমরে বাজিমাত করেন শুভেন্দু অধিকারী। এরপর ফের ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগেই তাই শুভেন্দুর মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অমুসলিম ভোটের দিকে তাকিয়ে নতুন কোনো যুদ্ধক্ষেত্র বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবেন বিরোধী দলনেতা? আর সেটা হতে পারে কি খোদ মুখ্যমন্ত্রীর খাস তালুক? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। একচ্ছত্র আধিপত্যে থামা, দেদার টাকা তোলার পথে অন্তরায়, তাই দুলাল সরকারকে খুনের ছক। মালদায় তৃণমূল নেতা হত্যাকাণ্ডের মোটিভ খুঁজতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। সূত্রের দাবি নরেন্দ্রনাথ তিওয়ারির পাশাপাশি খুনের পরিকল্পনায় বড় ভূমিকা ছিল স্বপন শর্মা ও রোহনের। উদ্ধার খুনে ব্যবহৃত 2টি আগ্নেয়াস্ত্র। 5 দিনের পুলিশি হেফাজতে নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। মাসে 40 লক্ষ টাকা হারানোর জ্বালা, তাই দুলাল সরকারকে সরাতে 50 লক্ষ টাকার সুপারি। কিন্তু কে জোগালো এত টাকা? একা নরেন্দ্রনাথ নাকি আড়ালে কোনো গৌরী সেন? মালদা তৃণমূল জেলা সহসভাপতি দুলাল সরকার খুনের মোটিভ খুঁজতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাফ শেষ। বড় মাথাটা কার নাম বলছে? বড় মাথাটা কে? মালদার বুকেছে। ইয়েস,
কোনো পদে আছেন? কি পদে আছে বলুন? দুলাল নন্দুর মধ্যে রাজনৈতিক টক্কর তো ছিলই, কিন্তু পুলিশ সূত্রের খবর রেলের ঠিকাদারি, স্ক্র্যাপের ব্যবসা, রেলে লোডিং আনলোডিংয়ের বরাত, 60টা জুয়া এবং টোটোর বিপুল অর্থের মধুভাণ্ডার ছিল তেওয়ারি ভাইদের হাতে। গত 3 বছরে সেই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে যায় দুলাল সরকার এবং তার অনুগামীদের হাতে। সেখান থেকেই শত্রুতার সূত্রপাত। পুলিশ সূত্রের দাবি 1.5 বছর আগে দুলাল সরকারকে পদ থেকে সরানোর পরিকল্পনা শুরু। দাবার বোড়ে হয়ে ওঠে কৃষ্ণ রজক ওরফে রোহন। এই রোহনই দুলাল খুনের পর থেকে ফেরার। পুলিশ সূত্রের খবর, রোহন একসময় দুলালের সঙ্গে থাকত। একটি জমিকে কেন্দ্র করে দুলালের সঙ্গে রোহনের সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ, দুলাল সরকার নামমাত্র মূল্যে ওই জমি দখলের চেষ্টায় ছিলেন। পুলিশ সূত্রের খবর, শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতেই দুলালের প্রতিপক্ষ নরেন্দ্রনাথ তিওয়ারির কাছে পৌঁছয় রোহন। তার মাধ্যমে বিহার থেকে স্বামী, গনি এবং আশরাফ এই 3 শার্প শুটারকে নিয়ে আসা হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি এই স্বপন শর্মার সঙ্গে যোগাযোগ করে এবং স্বপন শর্মার মাধ্যমেই কৃষ্ণা রজকের সূত্র ধরে তারা এই সমস্ত শার্পশুটারকে বিহার থেকে নিয়ে আসে। পুলিশ সূত্রের খবর, দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখতে 3 জনকেই এলাকাতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। 2টি প্ল্যান করে তারা মূলত এগোয়। এক প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এতে ছিল যে দুলাল সরকারকে তাড়া করে স্বামী এবং গনি গুলি চালাতে চালাতে যাবে এবং তারা যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় শার্পশুটার এই আশরাফ খান বাইক ছেড়ে বেরিয়ে এসে আবারও ভেতরে যাবে এবং দুলাল সরকারের মৃত্যু নিশ্চিত করবে। পুলিশ সূত্রে খবর ঠিক কী ছিল? সুপারির 50 লক্ষ টাকা দুভাগে খরচ করা হবে। 1 ভাগ পাবেন স্বপন, শুটারদের টাকা মেটানোর দায়িত্ব ছিল রোহনের। কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির এখনকার অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখে তদন্তকারীদের সন্দেহ, এই টাকা কি পুরোটাই নন্দু তিওয়ারি দিয়েছিলেন নাকি আড়ালে রয়ে গেছেন গৌরী সেন? তদন্ত চলছে, আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি। আপনি কি নিজে কোর্টে আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল, আমি সেই জন্য উপস্থিত। নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে এদিন আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে কার নাম উঠছে? হ্যাঁ, রাজনীতি আছে। আপনার পেছনে অন্য কেউ আছে, চক্রান্ত আছে, চক্রান্ত আছে। দুলাল সরকার খুনে ব্যবহৃত একটি 9mm পিস্তল, একটি 1 শাটার ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল ফোন। ধৃতদের ভয়েস স্যাম্পেলও সংগ্রহ করবেন তদন্তকারীরা। সুব্রত ভট্টাচার্য এবং সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মত্ত যুবকদের হামলায় কপাল ফাটল পুলিশের। অভিযোগ, পিকনিক থেকে ফেরার পথে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘিতে রাজ্য সড়কের উপরেই ডিজে বাজিয়ে উদ্যম নাচ মত্ত যুবকদের। ঘটনায় ব্যাহত হয় যান চলাচল। রাজ্য সড়ক ছাড়তে বললেই পুলিশের উপর চড়াও হয় মত্ত যুবকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। আহত এক পুলিশ কর্মী। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গ্রেফতার নয়, বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম। শিক্ষাক্ষেত্রে হাঁড়ির হাল এ রাজ্যে। স্কুলে ভর্তি হচ্ছে না পড়ুয়ারা, আর যারা যারা যাচ্ছে তাদের অবস্থাও শোচনীয়। মাস্টার নেই, অঙ্ক না শিখেই মাধ্যমিকে বসতে হচ্ছে। ঘটা করে স্কুল চালু হয়েছে অথচ শিক্ষক নেই সেখানে। দেখুন একবার। না শিখে মাধ্যমিক দেবে? কিছু তো করার নেই, মাস্টার না থাকলে আমরা কি করব, সেটা পারবো না তো, পাস করতে ফেলেই হয়ে যাবে। ফেব্রুয়ারিতে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে এই পড়ুয়ারা। মাধ্যমিকের 1 মাস আগেও তারা বুঝতে পারছে না অঙ্কে আদৌ পাশ করতে পারবে কিনা। পরীক্ষার আগে এমনই চিন্তা ভরা মুখ বাঁকুড়ার উন্দার পুনিশুল উপরডাঙ্গা হাই স্কুলে। সেখানে যে 4 বছর অঙ্কের কোনো শিক্ষকই নেই। অঙ্ক না শিখেই মাধ্যমিকে বসবে পড়ুয়ারা।
আমাদের ক্লাসের টিচারই তো নেই, তাহলে আমরা কীভাবে মানে মাধ্যমিক দেবো? দিদিরা যেভাবে দিয়েছে সেভাবেই আমাদেরকেও দিতে হবে। তো টিচার মাসে একবার কি দুবার এসে ওই যেটুকু শিখায় সেটুকুই। বাঁকুড়া জেলার সবথেকে বড় গ্রাম পুনিশোল। গ্রামে থাকা পুনিশোল বোর্ড হাই স্কুলের উপর পড়ুয়াদের চাপ কমাতে 2010-11-তে চালু হয় পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুল। স্কুলের 6টি শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা 600-র বেশি, অথচ স্কুলে মাত্র 4 জন শিক্ষক। শিক্ষক নেই অঙ্ক, ভূগোল, পদার্থবিজ্ঞানের। ইতিহাসের শিক্ষক কোনো মতে সামাল দেন ভূগোল। জীবন বিজ্ঞানের শিক্ষক জোড়াতালি দিয়ে চালান পদার্থবিজ্ঞান, কিন্তু অঙ্কের হিসেব যে মেলে না। সবচেয়ে উদ্বেগের যে বিষয় যে এই স্কুলে অঙ্কের কোনো শিক্ষক নেই গত 4 বছর ধরে। একজন গেস্ট টিচার মাঝে মধ্যে আসেন, মাসে 2 দিন 3 দিন করে অঙ্কের ক্লাস করতে পারে পড়ুয়ারা। তার ফলে অঙ্ক না শিখেই তাদের মাধ্যমিকে বসতে হয়। গণিত নেই, ভূগোল নেই, ইতিহাস আছে, ভৌতবিজ্ঞান নেই। মানে কোনোদিন ক্লাস হয় না? না স্যার। পড়ুয়াদের একাংশ বুঝে গেছে স্কুলে শিক্ষক ছাড়া অঙ্কে পাশ করা বেশ কঠিন। তাদের সমস্যার কথা মেনে স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষকের জন্য বারংবার আবেদন জানিয়েও লাভ হয়নি কিছুই। বাকি 2 জন টিচারের পক্ষে 6টা ক্লাস অ্যাটেন্ড করা এটা তো গণিতের নিয়মে সম্ভব নয়। ছাত্রছাত্রীরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছে। যদি ভালো একজন অঙ্কের টিচার পাওয়া যায় অবশ্যই ভালো হয়। সাবজেক্টে গেস্ট টিচার নতুন করে ওই যিনি আছেন তার সঙ্গে কন্ট্রাক্টটা শেষ করে নতুন করে একজন ভালো শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা নিচ্ছে। বাঁকুড়ার পাশের জেলা হুগলিতেও একই রোগ। এখানেও যে শিক্ষকের টান। গোঘাটের পারু গ্রামে শিক্ষকের অবসরে স্কুলে তালা। শুরু হওয়ার 1 দশক যেতে না যেতেই শিক্ষক শূন্য স্কুলে ঝুলল তালা। 2012-তে ঘটা করে নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় গোঘাটের এই পাণ্ডু গ্রামে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত চলত পড়াশোনা। দেওয়া হয়েছিল 2 জন শিক্ষক। পড়ুয়াদের সুবিধায় গ্রামের কয়েকজন শিক্ষক ছেলে বিনা পারিশ্রমিকে পড়াতেন। এরই মধ্যে 2 জন শিক্ষক শিক্ষিকার অবসর নেন। তার ফলে 2025 শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ের ঝাঁপ বন্ধ হয়ে পড়েছে। অফিস ঘর তালা ঝুলছে, 7ম এবং 8ম শ্রেণীর ক্লাস তালা ঝুলছে। শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ হয়নি, তাই এই সরকারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে। মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? এই তো 15-20টা ছেলে মাত্র। তালা পড়ে গেল। তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য। স্কুলে এখন তালা। যেখানে পড়ুয়াদের কোলাহলে গম গম করার কথা, সেই জায়গা এখন হয়ে উঠেছে জামা কাপড় মেলার জায়গা। আর স্কুল ছুটরা বিদ্যালয়ের দুয়ারে মোবাইল ঘাঁটছে বুঁদ হয়ে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে। কেউ পড়তে চায়, শিক্ষক পায় না। অঙ্কের শিক্ষক ছাড়াই বিনা প্রস্তুতিতে মাধ্যমিক দিতে হয়। কোথাও আবার লাইন দিয়ে শিক্ষকরা অবসর নেওয়ায় স্কুল চালানোই দায়। একের পর এক জেলায় এই ছবি যে বেজায় চিন্তার।